দর্শক, আজকে আমার সাথে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই। তিনি সরস্বর্য, তিনি লাকি ইনাম। ডক্টর ইনামুল হক কেমন মানুষ ছিলেন, ওকে এত ভালোবাসতো ওকে লোকজন। এখনও ওর কথা মনে হলে সবার চোখ ছলছল করে যে ইনাম ভাই এত তাড়াতাড়ি চলে গেল, আর কিছুদিন থাকলে কি হতো। তুমি বিশ্বাস করবে, এই যে ওনাকে ছাড়া কথাটা না আমি বিশ্বাস করি না। ও আছে, আশেপাশে আছে, একদম না থেকেই পারে না। একটা মানুষের এত বছরের আমার সঙ্গী ছিল, হয়তো প্রাণটা নেই, দেহটা নেই, কিন্তু কোথায় যেন একটা অস্তিত্ব আছে। আমি যখন আমার নাতি নাতনিদের সাথে গল্প করি তখন আমি বলি যে তো নানা ভাই আছে। ওরা অবাক হয়ে কেমন করে আছে, আমি থাকি, এটা আমি ফিল করি। যদি মিডিয়ার কথাই বলো, মিডিয়াতে আমি একরকম কাজ প্রায় করছি না বলা চলে, লেখালেখি ছাড়া। দু একটা স্ক্রিপ্ট আমার থেকে নিয়েছে অনেকে, আর আমি নিজে মেকিংয়ের জায়গাটায় এখন হৃদয় সচল হওয়াতে, বেশি অ্যাক্টিভ হওয়াতে আমি একটু পিছিয়ে গেছি। কারণ এই জেনারেশনেরই তো করা উচিত, আর এই জেনারেশন এত ভালো করছে সেজন্য অনেকটা ছেড়ে দিয়েছি। তবে ওই কর্তৃত্বের ব্যাপারটা ছাড়িনি, যাতে ডিসিপ্লিন থাকে এরকম, সেগুলো এখনও করছি। আর মঞ্চ নিয়ে একটু ব্যস্ততা এখন কম। তবে আমার যে থিয়েটার ইনস্টিটিউটটা আছে NNID, ওটা চলছে। এটার একটা ব্যাচ শেষ হলো 20 তারিখে, 20 অক্টোবর ওদের একটা ব্যাচ শেষ হলো, ক্লোজিং অনুষ্ঠানটা হলো, একটা নাটক হলো। ওই নাটকটা আমি নির্দেশনা দিয়েছি। স্কুলটা নিয়ে আমি ভালোই ব্যস্ত আছি। নাটকটার নাম ছিল দুই পাখি ও নন্দিনী, মানে রবীন্দ্রনাথের যে দুই পাখি কবিতাটা আছে না, ওটা, এবং রক্তকরবীর নন্দিনী আর রাজাকে নিয়ে একটা কোলাজ। এটা দিদির ভাবনা, দিদি করে দিয়েছে স্ক্রিপ্টটা, আমি নির্দেশনা দিয়েছি। ভালো হয়েছে প্রোডাকশানটা। একটু কস্টিউম নির্ভর ছিল, গবেষণালব্ধ ছিল। ছেলেমেয়েরা তো নিজেরাই সব করে, কস্টিউম নিয়ে ওরা পাখির কস্টিউম কি হতে পারে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মঞ্চে আমি লাস্ট উঠেছিলাম রবীন্দ্রনাথের মুক্তির উপায় নাটকে। হ্যাঁ, ওটা নিয়ে আমি যে কোনো সময় করতে পারি। আমার যত বয়স বাড়ছে, বীরাঙ্গনাদের বয়স হতে তত বাড়ছে, সো আরও বেশি, মানে এটা একেবারে ম্যাচিউরিটি, আবার বা বলা যায় যে একেবারে সঙ্গত হবে। তো করা হয়নি, করি আর করা হয়নি। ফেরদৌসী আপাতত এই জায়গায় আমাদের অগ্রণী ভূমিকা নিয়েছেন, উনি পায়োনিয়ার। উনি আমাদেরকে দেখিয়েছেন কোকিলা করে যে এককভাবে কীভাবে মঞ্চ কাঁপিয়ে বেড়াতে হয়, অসাধারণ। ওটা দেখে ইন্সপায়ার্ড হয়েছি। আমি বীরাঙ্গনা করার যে উৎসাহটা আমি আপা থেকেই পেয়েছি, কোকিলারা দেখে। আর শিমুলও দারুণ করে, শিমুলও আমার ইন্সপিরেশন, খুবই ভালো। আর এর পরবর্তী সময়ে সাম্প্রতিককালেও বলবো না, বেশ কিছু রোজি সিদ্দিকী যেটা করে ও খুব ভালো করে। পুরুষরা একটু সবসময় পিছিয়ে, কিন্তু পুরুষরা এখন বুঝতে পেরেছে যে একক অভিনয়ে আমাদেরকেও আসতে হবে। কেন, তৃপ্তি মিত্র একক অভিনয় যারা দেখেছে তারা জানে যে কি অসাধারণ মেয়েরা। আরও অনেকেই করেছে, শাওলি মিত্রও করেছে। আর বাইরের মানে একক অভিনয়ও কিন্তু অসাধারণ হয়। সো আমরা এগিয়ে যাচ্ছি, ছেলেরাও এখন করছে, ভালো লাগছে। ইটস এ চ্যালেঞ্জ, কারণ আমাকে ধরো 1 ঘন্টা বা সোয়া 1 ঘন্টা সাধারণত যা হয় একক অভিনয়ের, এইটুকু সময় আমি একাই মঞ্চের সব দায়িত্ব আমার। প্রপস থেকে শুরু করে অভিনয়, দর্শককে আমার দিকে এনগেজড রাখা, মেসেজগুলো দেয়া, হ্যাঁ, বক্তব্যটা তুলে ধরা, আমার কণ্ঠ, আমার যদি সঙ্গীত থাকে আমার সঙ্গীত, সব কিছু মিলে একক যে দায়িত্বটা, এটা নেওয়ার জন্য একটা মানসিক শক্তি লাগে, একটা উইল পাওয়ার লাগে। তো একক অভিনয় করার জন্য আমার মনে হয় যে উইল পাওয়ারটা খুব দরকারি। তাহলে উইল পাওয়ার থাকলে কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো এটাই করি মঞ্চে। আমি খুব ছোটোবেলা থেকে নাচ করতাম, সুতরাং নৃত্য আমার আছে। সঙ্গীত, পরিবারের ভাই বোনরা সবাই চর্চা করতো, সঙ্গীত আছে। পরবর্তী সময় এলাম অভিনয়, তারপরে এলাম নির্দেশক, তারপরে নাটক লেখা, তারপরে আসলাম সাংগঠনিক যে কাজ, দল চালানো, সব কিছু মিলে আমার তো মনে হয় আমার 6 থেকে আরও বেশি আছে সব কিছু। তারপর ধরো মেজর যে 6টা শাখায় আমি কিছু শেখাতে পারি বা কিছু বলতে পারি কনফিডেন্টলি, সেটাই হয়তো আমার দলের ছেলে মেয়েরা, বা আমার যে একটা উৎসব হয়েছিল থিয়েটারে 40 বছর, তখন একটা পরিপর্ষদ করা হয়েছিল, তারা বলেছে হ্যাঁ লাকিকে অবশ্যই সরৈশ্বর্য বলা যায়। আমি নিতে চাইনি, আমার খুব ভালো লাগে, কারণ এটা একটা কঠিন শব্দ, অনেকে উচ্চারণ করতে পারে না, অনেকে লিখতে পারে না। তো এই কারেকশানটা আমি করে দিই, ষড় ঐশ্বর্য। ষড় মিন্স 6,
আর লিখতে গেলে আবার একটু বানানটা কঠিন আছে, তো ভালোই, তো শেখা হচ্ছে। সিনেমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, মানে ওই মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছা ছিল না। আমার যে অফার আসেনি তা কিন্তু না। যখন শাবানা ববিতারা করছে, আমি অফার পেয়েছিলাম, আবু সাইদ বলে উনি একজন বোধহয় ছিলেন, উনি আমার কাছে একটা পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন। উনি দুটো এজ, শাবানারা যেমন করতেন, দুটো এজ, ইয়াং এজ এবং ওল্ড এজ, দুটো এজের একটা নায়িকা। তো আমার ছবির নামটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। হ্যাঁ, পরে বোধহয় এদেরই মধ্যে কেউ করেছিল, ববিতা, শাবানা বা কবরী, এদের মধ্যে কেউ, হয়তো উনি একটু চেঞ্জ আনতে চেয়েছিলেন। তো আমি করিনি, তবে আমি স্বল্পদৈর্ঘ্য ছবি করেছি, 5-7টা করেছি, অনেকগুলো করেছি। আমি ওইরকম মনে হয়নি, কারণ আসলে এত কিছুতে যাওয়ার ইচ্ছাটা পরে কমে গেছে, কারণ আমার মনে আমি এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, থিয়েটার, মঞ্চ, এটাতে যদি ভালো লেগে যায় তাহলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আর শর্ট ফিল্মগুলো আমি করেছি, কারণ 80-র দশকে শর্ট ফিল্মের একটা জোয়ার এসেছিল। হ্যাঁ, সাইদ একটা শর্ট ফিল্ম করেছিল, এটা হলো আবুল কালাম আজাদের ছাতা নামে একটা গল্প, ওটা জাতীয় পুরস্কার পেয়েছে। হুমায়ুন ভাই ছিল একজন, বলা যায় যে গড গিফটেড, আল্লাহ ওনাকে অনেক প্রতিভা দিয়েছেন। যেমন লিখতেন, নাটক তৈরি করতে গেলেও খুব যে আহামরি কিছু থিম বা আহামরি প্রোডাকশন তা নয়, কিন্তু সার্টেল জিনিসগুলো এত চমৎকারভাবে ওনার নাটকে আসতো। যেমন আমি বলি, একটা নাটকে আমার বাচ্চাকে আমি 9টা ডিম পোস্ট খাওয়াচ্ছি, তা আমাকে সবাই বলছে, ডিম 9টা খাবে তোমার বাচ্চা? বলছি না, ও একটাই খাবে। তাহলে 9টা করেছো কেন? হুমায়ুন আহমেদের ডায়লগ। বাচ্চারা খাওয়াতে সময় ছোটাছুটি করে, এখানে যায় ওখানে যায়, মা পেছন পেছন ছোটে, কিছু মুখে দিলে থু করে ফেলে দেয়, হ্যাঁ, কিছু নিয়ে ছুঁড়ে মারে, তো আলটিমেটলি তার পেটে একটা ডিমই যাবে। তা আমি 9টা করেছি সেজন্য। এত সার্টেলভাবে উনি কমেডিটা আনতেন, শিক্ষামূলক হতো, জ্ঞানের কথাও বলছি, বিভিন্ন রোগের নাম বলতো, কিছু ভুলে যাওয়া রোগ, কিছু নিজের জিনিস নিজে চুরি করার রোগ, মানে আছে না, এইগুলো নিয়ে ওনার নাটকের থিম অসাধারণ। কারণ আমি ওই ধরনের নাটকগুলো ওনার বেশি করেছি। আসলে আমার মেয়েরা যাদেরকে পছন্দ করেছে তারা এই লাইনেরই লোকজন ছিল, আমাকে পছন্দ করতে হয়নি, ওরাই করেছে। তো ওরা যখন পছন্দ করলো, তখন আমি আর ইনাম ভাবলাম যে মন্দ কি, পুরো ফ্যামিলিতে একসঙ্গে শিল্প চর্চা করব। তবে আমাদের ফ্যামিলিতে এডুকেশনটা প্রায়োরিটি ছিল, প্রত্যেককে ভালোভাবে লেখাপড়া করতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আমার বাবা মা যেমন আমাকে আগে বলেছে, প্রায়োরিটি হলো যে পড়াশোনা করো, তারপর কালচারাল চর্চাটা চালিয়ে যাও। আমিও আমার ছেলেমেয়েদেরকে ওভাবেই বলেছি। আমার 2 মেয়ে তো তাই করেছে। প্রৈতি তো খুব ভালো অনুবাদ করছে আজকাল, বাবার মতো লেখালেখিটাও খুব ভালো করছে, বই বেরোচ্ছে। আর রিদি তো অলরাউন্ডার বলা যায়, অলরাউন্ডার, শি ইজ সাচ এ ট্যালেন্টেড। আমার মেয়ে দেখে বলছি না, শি ইজ এ ভেরি ট্যালেন্টেড ওয়ান। তো আর আমার জামাইরা খুবই ট্যালেন্টেড, যেমন লিটু এত ভালো লেখে, একসময় তো পর্দা কাঁপিয়ে অভিনয় করেছে। আর সাজু তো নানা দিক থেকে ট্যালেন্টেড, যেমন মঞ্চ ডিজাইনার, ও সেট ডিজাইন করে, সাংঘাতিক লাইট ডিজাইন করে, অভিনয় তো মানে যারা দেখেছে মঞ্চেও, আমাদের একটা নাটক ছিল পুশি ক্যাট, হ্যাঁ, পুশি ক্যাটও একজন প্রকৃত মানুষ, ওটাতেও পুশি ক্যাট হতো, কত অসাধারণ অভিনয় করেছে।